আজকের বৈঠকে আমরা ডেভ র্যামসির সারা জাগানো আর্থিক দর্শন আর তার ওই বিখ্যাত বই টোটাল মানি মেকওভার সেটা নিয়ে একটু গভীরে যাব। টোটাল মানি মেকওভার বেশ জনপ্রিয় বই। হ্যাঁ, আমাদের হাতে বইটার কিছু মূল অংশ আছে, ওগুলো একটু বিশ্লেষণ করে দেখব আমরা। মানে ভেতরের ভাবনাগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা। এই আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু র্যামসির ওই ধাপগুলো বলে যাওয়া না, বরং এর পেছনের যুক্তিটা কি, দর্শনটা কি, মানে কেন উনি ওগুলো বলছেন। ঠিক। আর এটা সাধারণ মানুষের জন্য আর্থিক স্বাধীনতার একটা পথ কিভাবে তৈরি করে সেটা একটু খতিয়ে দেখা। পথটা বেশ স্পষ্ট, কিন্তু বেশ কঠিনও মনে হয়। অবশ্যই কঠিন, শৃঙ্খলা লাগে। শুরুতেই একটা ব্যাপার বলি, যেটা র্যামসি প্রায় বলেন যে আর্থিক সাফল্য নাকি ৮০% নির্ভর করে আমাদের ব্যবহারের ওপর, মানে আচরণের ওপর। হ্যাঁ, ৮০% আচরণ। আর মাত্র ২০% হচ্ছে জ্ঞান। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? তা তো বটেই। আমরা ভাবি জানলেই হবে। আমরা তো ভাবি ইনফরমেশন থাকলে, জানলে বুঝি টাকা পয়সার সমস্যা মিটে যাবে। তো আসুন এই ৮০-২০ ব্যাপারটা দিয়েই শুরু করি। কেন আচরণ এতটা গুরুত্বপূর্ণ, জ্ঞানের চেয়েও বেশি? এটা আসলেই র্যামসির দর্শনের একেবারে কেন্দ্রে, মানে কোর আইডিয়া। উনি মনে করেন বেশিরভাগ লোক যে টাকা পয়সার ঝামেলায় থাকে সেটার কারণ কিন্তু তারা জানে না তা নয়। আচ্ছা। কারণ হচ্ছে যা জানে সেটা করার মতো ডিসিপ্লিন বা অভ্যাস তাদের নেই। ধরুন, আমরা সবাই জানি সঞ্চয় করা ভালো, জানি তো। কিন্তু খরচ করার লোভ সামলানো বা ধরুন একটা বাজেট ঠিকঠাক মেনে চলা, এই যে আচরণগত চ্যালেঞ্জগুলো, এগুলোই আসল বাধা। ঠিক। র্যামসির মতে পার্সোনাল ফিন্যান্স কিন্তু খুব জটিল অঙ্ক না। এটা হচ্ছে নিজের আবেগ, নিজের অভ্যাস, লোভ, এগুলোকে কন্ট্রোল করার খেলা। তাই উনি জ্ঞানের চেয়ে আচরণের ওপর এত বেশি জোর দেন। তার মানে সমস্যাটা তথ্যের অভাব নয়, আসলে প্রয়োগের অভাব। ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এই আচরণ বদলানোর জন্য র্যামসির সুনির্দিষ্ট প্রেসক্রিপশনটা কি? আমরা জানি উনি ৭টা ধাপের কথা বলেন, ওই যে বেবি স্টেপস। হ্যাঁ, 7 বেবি স্টেপস। এগুলো কি আসলেই ছোট ছোট স্টেপ? নামটা শুনে তো তাই মনে হয়। দেখুন, নামটা বেবি স্টেপস হলেও এগুলো আসলে বেশ কঠিন শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হয়। আর্থিক জীবনের একটা আমূল পরিবর্তনের ধাপ এগুলো। প্রথম ধাপটা হলো $১,০০০ একটা প্রাথমিক জরুরি তহবিল তৈরি করা। $১,০০০? হ্যাঁ, এটাকে বলা যায় আর্থিক নিরাপত্তার প্রথম ইট। এর উদ্দেশ্য কিন্তু খুব বড় কোনো বিপদ সামলানো নয়। ঠিক। এটা সম্ভবত ওই ছোটখাটো অপ্রত্যাশিত খরচগুলো, যেমন ধরুন গাড়ির টায়ারটা পাল্টাতে হলো বা সামান্য ডাক্তার দেখানোর খরচ। একদম। যাতে এই ছোট ধাক্কাগুলো সামলাতে গিয়ে আবার ক্রেডিট কার্ড বা নতুন লোন না নিতে হয়। অনেকটা ওই যে সাইকেল চালানোর সময় পাশে সাপোর্ট হুইল থাকে না, ওরকম আর কি। পড়ে গিয়ে যেন একেবারে ব্যথা না পায়। ঠিক তুলনা দিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, এই যুগে দাঁড়িয়ে $১,০০০ কি যথেষ্ট? মানে ইনফ্লেশন যেভাবে বাড়ছে। খুব স্বাভাবিক প্রশ্ন এটা। $১,০০০ হয়তো সব দেশে বা সবার জন্য অনেক টাকা নয় এখন, কিন্তু র্যামসির যুক্তিটা হচ্ছে এটার আসল গুরুত্ব কিন্তু টাকায় না, মনে, মানে সাইকোলজিক্যাল। মনস্তাত্ত্বিক কিভাবে? যখন কেউ ধরুন জীবনে প্রথমবার একটা অপ্রত্যাশিত খরচ নিজের জমানো টাকা দিয়ে মেটায়, কোনো ঋণ না করে, তখন তার মধ্যে একটা কনফিডেন্স আসে। হ্যাঁ, তা তো আসেই। সে বুঝতে পারে যে সেও পারে তার আর্থিক অবস্থাটাকে কন্ট্রোল করতে। এই ছোট জয়টা খুব দরকারি। এটাই তাকে পরের আরও কঠিন ধাপগুলোর জন্য রেডি করে। এটা হলো লোন শোধ করার লম্বা জার্নির প্রথম মেন্টাল ফিউয়েল। বোঝা গেল। মানে মোমেন্টাম তৈরির জন্য এটা খুব দরকারি। আচ্ছা, এই প্রাথমিক নিরাপত্তা যখন তৈরি হলো, তারপরের ধাপ, দ্বিতীয় ধাপটা কি? এখানেই কি ওই বিখ্যাত ডেট স্নোবল মেথডটা আসে? একদম ঠিক। দ্বিতীয় ধাপ হচ্ছে বাড়ির মর্টগেজ বাদে বাকি সব ঋণ শোধ করা, কনজিউমার ডেট যাকে বলে। সব? মানে ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, গাড়ির লোন, সব? হ্যাঁ, সব। আর এর জন্য র্যামসির প্রধান অস্ত্র হল ডেট স্নোবল পদ্ধতি। এ পদ্ধতিতে প্রথমে সব ঋণকে ব্যালেন্স অনুযায়ী ছোট থেকে বড় একটা লিস্ট করতে হয়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। অনেকেই তো বলেন যেটার সুদ বেশি সেই লোনটা আগে শোধ করা উচিত, মানে ডেট অ্যাভালেন্স পদ্ধতি। অঙ্কের হিসাবে তো ওটাই বেশি সাশ্রয়ী মনে হয়, তাই না? ঠিক। তাহলে র্যামসি কেন ছোট লোনটা আগে শোধ করতে বলেন? এতে তো বেশি সুদ দিতে হতে পারে। চমৎকার প্রশ্ন। আর এটাই র্যামসির পদ্ধতির একটা বেশ বিতর্কিত কিন্তু খুব কার্যকর দিক। আপনি ঠিকই বলেছেন, গাণিতিকভাবে ডেট অ্যাভালেন্স বেশি সাশ্রয়ী, কারণ সুদের খরচটা বাঁচে।
কিন্তু র্যামসি আবার সেই 80-20 রুলে ফিরে যান। উনি মানুষের আচরণ আর মোটিভেশনের উপর বাজি ধরেন, শুধু অঙ্কের ওপর নয়। মানে সাইকোলজির উপর। হ্যাঁ, ডেট স্নোবল পদ্ধতিতে আপনি যখন আপনার লিস্টের সবচেয়ে ছোট লোনটা পুরো শোধ করে ফেলেন, তখন একটা বিরাট মানসিক শান্তি আসে, একটা জয়ের অনুভূতি হয়। আচ্ছা, বোঝা যাচ্ছে একটা অ্যাচিভমেন্টের ফিলিং। একদম। এই জয়টা আপনাকে পরের লোনটা শোধ করার জন্য উৎসাহ দেয়। মানে ছোট ছোট সাকসেস দিয়ে মোটিভেশনটা ধরে রাখা। ঠিক তাই। যখন সবচেয়ে ছোট লোনটা শোধ হয়ে যায়, তখন ওই লোনের জন্য আপনি যে টাকাটা দিচ্ছিলেন, মানে মিনিমাম পেমেন্ট প্লাস অতিরিক্ত যা দিচ্ছিলেন, হ্যাঁ, সেই পুরো টাকাটা এবার লিস্টের পরের সবচেয়ে ছোট লোনের উপর দিতে শুরু করেন। এইভাবে একটা লোন শোধ হওয়ার পর পরের লোনের উপর অর্থের চাপটা বেড়ে যায়। ঠিক যেমন পাহাড় থেকে গড়ানো একটা ছোট বরফের গোলা আস্তে আস্তে বড় হতে থাকে। ও, এই জন্য স্নোবল। হ্যাঁ, এই জন্যই ডেট স্নোবল। র্যামসির যুক্তি হল, বেশিরভাগ লোক লোন শোধ করার লম্বা জার্নিতে মাঝপথে হাল ছেড়ে দেয়, কারণ তারা কোনো প্রোগ্রেস দেখতে পায় না। এটা ঠিক, মনে হয় কিছুই এগোচ্ছে না। ডেট স্নোবল এই প্রোগ্রেসটাকে চোখের সামনে নিয়ে আসে আর লড়ে যাওয়ার জন্য যে মানসিক শক্তি দরকার সেটা যোগায়। এটা অঙ্কের চেয়ে বেশি মনোবিজ্ঞানের ওপর নির্ভরশীল। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সাইকোলজি ব্যবহার করে ফিনান্সিয়াল বিহেভিয়ার বদলানো। বেশ, আচ্ছা, ধরে নিলাম ডেট স্নোবল দিয়ে সব কনজিউমার লোন শোধ হলো। এরপর নিশ্চয়ই আরও বড় কোনো সেফটি নেটের দিকে নজর দিতে হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন। তৃতীয় ধাপটি হলো একটা সম্পূর্ণ জরুরি তহবিল তৈরি করা, মানে ফুললি ফান্ডেড এমার্জেন্সি ফান্ড। ফুললি ফান্ডেড ইমার্জেন্সি ফান্ড। এটার লক্ষ্য হল 3 থেকে 6 মাসের জরুরি খরচের সমান টাকা একটা সেভিংস অ্যাকাউন্টে জমানো। এমন জায়গায় রাখতে হবে যাতে দরকার পড়লে সহজেই তোলা যায়। 3 থেকে 6 মাস, এটা তো বেশ বড় টাকা অনেকের জন্য। অবশ্যই। এবার কিন্তু আর ছোটখাটো ধাক্কা না, এটা বড় কিছুর জন্য প্রস্তুতি। একদম। এটা হচ্ছে বড় ধরনের আর্থিক বিপদ, যেমন ধরুন চাকরি চলে যাওয়া বা বড় কোনো অসুখ বা অন্য কোনো বড় অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুতি। এই ধাপটা পূরণ করতে তো অনেক সময় লাগার কথা, আর ডিসিপ্লিনও তো লাগবে প্রচুর। নিশ্চিতভাবেই এই ধাপটা কমপ্লিট করতে কয়েক মাস থেকে কয়েক বছরও লেগে যেতে পারে, আয়ের উপর নির্ভর করে। কিন্তু এটার গুরুত্ব যে কি অনেক, সেটা বলে বোঝানো কঠিন। একটু বুঝিয়ে বলবেন? ভাবুন তো, যদি কারো চাকরি চলে যায় কিন্তু তার হাতে 6 মাসের খরচ চালানোর টাকা রেডি থাকে, সে কতটা চাপমুক্ত থাকতে পারবে? হ্যাঁ, সেটা ঠিক। টেনশন অনেক কম থাকবে। সে তাড়াহুড়ো করে যে কোনো একটা চাকরি নিতে বাধ্য হবে না, বরং নিজের যোগ্যতা অনুযায়ী ভালো সুযোগের জন্য অপেক্ষা করতে পারবে। এই তহবিল শুধু আর্থিক নিরাপত্তায় দেয় না, এটা দেয় মানসিক শান্তি আর সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। র্যামসি এটাকে বলেন জীবনের ঝড়ঝাপটা থেকে রক্ষা পাওয়ার বর্ম। একটা বর্ম, দারুণ বলেছেন। আর এই বর্মটা তৈরি হয়ে গেলেই কি আসল খেলা শুরু? মানে সম্পদ তৈরির দিকে মনোযোগ দেয়া? ঠিক ধরেছেন। প্রথম 3টা ধাপ ছিল মূলত ডিফেন্সিভ, মানে ঋণ থেকে মুক্তি আর নিরাপত্তা তৈরি। রাইট, ডিফেন্স গুছিয়ে নেওয়া। চতুর্থ ধাপ থেকে খেলাটা অ্যাট্যাকিং বা আক্রমণাত্মক হয়ে ওঠে। চতুর্থ ধাপ হল আপনার ফ্যামিলি ইনকামের 15% রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করা শুরু করা। 15%? এটাও তো বেশ বড় কমিটমেন্ট। হ্যাঁ, এটা হতে পারে বিভিন্ন রিটায়ারমেন্ট প্ল্যান, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো লং টার্ম ইনভেস্টমেন্টে। কেন ঠিক 15%? আর কেনই বা এই পর্যায়ে এসে? আগে নয় কেন? 15% একটা গাইডলাইন আর কি। এটা লং টার্মে ওই যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের পাওয়ারটাকে কাজে লাগিয়ে রিটায়ারমেন্টের জন্য একটা বেশ ভালো তহবিল গড়তে সাহায্য করে। চক্রবৃদ্ধি সুদ। আর কেন এই পর্যায়ে? কারণ র্যামসির দর্শন হলো আগে দেনা থেকে মুক্ত হতে হবে আর ইমার্জেন্সি ফান্ড বানাতে হবে, যাতে ইনভেস্টমেন্ট শুরু করার পর কোনো বিপদে পড়ে সেই ইনভেস্টমেন্ট ভাঙতে না হয়। ও আচ্ছা, একটা স্টেবল ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে ইনভেস্ট করা। একদম, একটা স্থিতিশীল ভিত্তির উপর দাঁড়িয়ে তবেই লং টার্ম ওয়েলথ বিল্ডিং শুরু করা উচিত। আর এই 15% ইনভেস্টমেন্ট জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা উনি বলেন। বোঝা গেল, ভিত্তি শক্ত করে তারপর ইমারত গড়া। বেশ, এর পরের ধাপগুলো নিশ্চয়ই আরও স্পেসিফিক লক্ষ্যের দিকে। হ্যাঁ, পঞ্চম ধাপটা হলো যদি আপনার সন্তান থাকে তাদের কলেজ বা হায়ার স্টাডিজের জন্য সেভ করা। এটাও তো একটা বড় খরচ ফিউচারে। অবশ্যই। আর ষষ্ঠ ধাপটা অনেকের কাছেই প্রায় ফাইনাল ফিনান্সিয়াল গোলের কাছাকাছি চলে আসা। সেটা হলো বাড়ির মর্টগেজ বা হাউজিং লোনটা তাড়াতাড়ি শোধ করে ফেলা।
বাড়ির লোন তাড়াতাড়ি শোধ করা, কিন্তু অনেকেই তো হাউজিং লোনকে ভালো ঋণ বা গুড ডেট বলে মনে করেন। হ্যাঁ, এটা একটা কমন ধারণা। বিশেষ করে যদি ইন্টারেস্ট রেট কম থাকে, অনেকে ভাবেন ওই টাকাটা লোন শোধ না করে অন্য কোথাও ইনভেস্ট করলে বেশি রিটার্ন আসতে পারে। র্যামসি কেন মর্টগেজ তাড়াতাড়ি শোধ করার ওপর এত জোর দেন? দেখুন, আবার সেই র্যামজির মূল দর্শনে ফিরতে হবে। উনি কোনো ঋণকেই আসলে ভালো মনে করেন না। কোনো ঋণকেই না? না, তার মতে ঋণের উপর আপনার কোনো কন্ট্রোল নেই। মার্কেট বদলে যেতে পারে, সুদের হার বাড়তে পারে। মর্টগেজ থাকা মানে বাড়িটা কিন্তু পুরোপুরি আপনার নয়, ব্যাংকও এর মালিকানার অংশীদার। যুক্তি আছে। সম্পূর্ণ ঋণমুক্ত হওয়াটা তার কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা অপরিহার্য অংশ। যখন আপনার বাড়িটা সম্পূর্ণ আপনার নিজের হয়ে যায়, কোনো লোন থাকে না, তখন আপনার মাসখাবারি খরচের একটা বিরাট অংশ কমে যায়। হ্যাঁ, ইএমআই এর চিন্তা থাকে না। এটা আপনাকে একটা অবিশ্বাস্য রকমের আর্থিক স্বাধীনতা আর ফ্লেক্সিবিলিটি দেয়। উনি মনে করেন কোনো ইনভেস্টমেন্টের রিটার্নই এই মানসিক শান্তি আর রিস্ক ফ্রি থাকার অবস্থার সমান হতে পারে না। তাই উনি মর্টগেজের উপর এক্সট্রা পেমেন্ট করে যত তাড়াতাড়ি সম্ভব ঋণমুক্ত হতে বলেন। এটা সত্যিই একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি, যেখানে মানসিক শান্তি আর ঝুঁকি এড়ানোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ম্যাথমেটিক্যাল লাভের চেয়েও বেশি। ইন্টারেস্টিং। তাহলে সপ্তম আর শেষ ধাপটা কি? যখন সব ঋণ শেষ, বাড়ি নিজের, রিটায়ারমেন্ট আর এডুকেশনের জন্য ইনভেস্টমেন্ট চলছে, তখন সপ্তম ধাপ হল একদম চূড়ান্ত পর্যায়ে, বিল্ড ওয়েলথ অ্যান্ড গিভ এক্সট্রাভ্যাগেন্টলি, মানে সম্পদ তৈরি করা এবং উদারভাবে দান করা। সম্পদ তৈরি করা আর দান করা। এই পর্যায়ে এসে আপনি সত্যি আর্থিকভাবে স্বাধীন, মানে ফিন্যান্সিয়ালি ফ্রি। এখন আপনার লক্ষ্য হল আপনার সম্পদ আরও বাড়ানো, ইনভেস্টমেন্ট থেকে আয় বাড়ানো। আর লাইফ এনজয় করা? অবশ্যই। আর সেই সাথে নিজের জীবন উপভোগ করা, পরিবারকে সিকিউর রাখা এবং সমাজে বা অন্যের প্রয়োজনে উদারভাবে দান করা। র্যামসি বিশ্বাস করেন, টাকা শুধু নিজের জন্য না, অন্যের জীবনে পজিটিভ পরিবর্তন আনার জন্য এটা একটা পাওয়ারফুল টুল। দেওয়ার ক্ষমতা অর্জন করাটাও ফিন্যান্সিয়াল পিসের একটা জরুরি অংশ। এই 7টা ধাপ তো একটা পুরো জীবনের আর্থিক জার্নির মতো লাগছে। অনেকটা তাই। কিন্তু এগুলো ঠিকঠাক ফলো করার জন্য নিশ্চয়ই কিছু ডেইলি হ্যাবিটসের দরকার হয়। এখানে কি ওই জিরো বেসড বাজেটের মতো টেকনিকগুলো কাজে আসে? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এই ধাপগুলো ফলো করার জন্য দুটো মূল টুলের ওপর র্যামসি খুব জোর দেন। প্রথমটা হলো জিরো বেসড বাজেটিং। ঠিক করে ফেলা, কোথায় যাবে, কেন যাবে, কত যাবে। সব টাকার? হ্যাঁ, প্রতিটা ডলার বা টাকার আয় থেকে আপনার সমস্ত পরিকল্পিত ব্যয়, মানে খরচ, সেভিংস, ইনভেস্টমেন্ট, দান, সব বাদ দিলে যেন শূন্য পড়ে থাকে। মানে প্রতিটা টাকার একটা নির্দিষ্ট কাজ থাকবে আগে থেকেই ঠিক করা। বাহ! এটা আপনাকে খরচের উপর একটা অবিশ্বাস্য কন্ট্রোল দেয় আর বুঝতে সাহায্য করে আপনার টাকাটা আসলে কোথায় যাচ্ছে। এটা অনেকটা আপনার টাকার জন্য একটা রিটেন গেম প্ল্যান। মানে মাসের শেষে গিয়ে টাকা কই গেল ভেবে হাহুতাশ করার বদলে মাস শুরুর আগেই টাকার ডেস্টিনেশন ঠিক করে দেওয়া। এটা তো বেশ পাওয়ারফুল কৌশল মনে হচ্ছে। খুবই পাওয়ারফুল। আর দ্বিতীয় কৌশলটি? হ্যাঁ, দ্বিতীয়টা কি? দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন হল ঋণমুক্ত জীবনযাপন, ডেট ফ্রি লিভিংয়ের মানসিকতা তৈরি করা। ডেট ফ্রি লিভিং? র্যামসি ঋণকে দেখেন আধুনিক সমাজের একটা প্লেগ বা মহামারীর মতো, যেটা মানুষকে একটা আর্থিক দাসত্বে বেঁধে রাখে। বেশ কড়া কথা। উনি ক্রেডিট কার্ড যেখানে ব্যালেন্স ক্যারি করা হয়, গাড়ির লোন, স্টুডেন্ট লোন যতটা সম্ভব এড়িয়ে যাওয়া বা তাড়াতাড়ি শোধ করা, ওই যে পেডে লোন বগেরা, এ সব কিছুর ঘোর বিরোধী। মানে লোন করাই যাবে না? তার মতে যদি কোনো জিনিস কেনার সামর্থ্য আপনার ক্যাশে না থাকে, তাহলে সেটা আপনার কেনা উচিতই না। একমাত্র ব্যতিক্রম হল বাড়ি কেনার মর্টগেজ, যেটা উনি তাড়াতাড়ি শোধ করতে বলেন। এই ঋণমুক্ত মানসিকতাটা অর্জন করাই তার পুরো ফিলসফির বেস বা ভিত্তি। তার মানে র্যামসির দুনিয়াটা মূলত ডেবিট কার্ড আর ক্যাশের। ক্রেডিট কার্ডের প্রায় কোনো জায়গা নেই। এটা তো আজকে যে কনজিউমার কালচার, তার স্রোতের প্রায় উল্টো দিকে যাওয়া। সন্দেহ নেই, তার পদ্ধতি ফলো করা কিন্তু সহজ না, কারণ এটা সমাজের অনেক চলতি ধারণাকে চ্যালেঞ্জ করে। কিন্তু উনি যুক্তি দেন যে চলতি পথে চলে যেহেতু বেশিরভাগ মানুষই আর্থিকভাবে ধুঁকছে, তাহলে অন্য পথে না হাঁটলে অন্য ফল আশা করাটা বোকামি। আর জিরো বেসড বাজেট আর ওই ডেট ফ্রি মাইন্ডসেট হল সেই পথে চলার গাড়ি বা বাহন। তাহলে সব মিলে আমরা কি পেলাম?
ডেভ র্যামসির দর্শন বলছে যে ফিনান্সিয়াল ফ্রিডম পেতে হলে শুধু জ্ঞান বা কৌশল জানলে হবে না, নিজের আচরণকে কন্ট্রোল করতে হবে। অবশ্যই। একটা প্রুভেন প্ল্যান মানে বেবি স্টেপস খুব ডিসিপ্লিনের সাথে ফলো করতে হবে। হ্যাঁ, কঠোর শৃঙ্খলা। আর ঋণকে জীবনের একটা স্বাভাবিক অংশ না ভেবে শত্রু হিসেবে দেখতে হবে। ফাইনাল গোল হলো এমন একটা জায়গায় পৌঁছনো যেখানে টাকা আপনার ওপর রাজত্ব করে না, বরং আপনিই টাকার মালিক হন। একদম। আজকের আলোচনা থেকে আমার মনে হয় মূল যে মেসেজটা নেওয়ার মতো সেটা হলো ফিনান্সিয়াল প্ল্যানিং বা ম্যানেজমেন্টের কৌশল শেখাটা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো ওই কৌশলগুলো বাস্তবে অ্যাপ্লাই করার মতো মেন্টাল টাফনেস, ধৈর্য আর ডিসিপ্লিন অর্জন করা। র্যামসির ওই ৮০-২০ নিয়মটা, ৮০% আচরণ, ২০% জ্ঞান, এটা শুধু ফিন্যান্সের ক্ষেত্রেই না, জীবনের প্রায় সব ক্ষেত্রেই হয়তো সত্যি। ঠিক, সঠিক অভ্যাস আর মানসিকতাই আসলে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। একদম তাই। একেবারে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। ডেভ র্যামসির এই ৭টা ধাপের পদ্ধতি, বিশেষ করে ঋণ এড়িয়ে চলার যে কঠোর পরামর্শ বা ছোট ঋণ আগে শোধ করার ডেট স্নোবল নীতি, এগুলো কি সব ধরনের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড বা পরিস্থিতিতে থাকা মানুষের জন্য সমানভাবে বাস্তবসম্মত? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ধরুন, খুব কম আয়ের একটা পরিবার, বা ধরুন কেউ অপ্রত্যাশিতভাবে বড় কোনো মেডিকেল বিলের সামনে পড়ল, অথবা এমন কোনো দেশে থাকে যেখানে সোশ্যাল সেফটি নেট খুব দুর্বল, তাদের জন্য এই নির্দিষ্ট পথটা কতটা ফলো করা সম্ভব বা কতটা কার্যকর? এটা পরিস্থিতি অনুযায়ী নিশ্চয়ই এর উত্তর ভিন্ন হবে। হ্যাঁ, এই প্রশ্নটা নিশ্চয়ই একেকজনের অবস্থা আর পার্সপেক্টিভের ওপর নির্ভর করে, অনেক রকম উত্তর নিয়ে আসবে। এটা নিয়ে ভাবার একটা অবকাশ রইল।